প্রশ্নটাই যে আমরা কতটা কন্ট্রোল করতে পারি, একদম ট্রুলি স্পিকিং, যে কতটা আমরা মেনটেন করতে পারি এটা। একদমই ঠিক কথা, কারণ আপনি যেটা বললেন, উদাহরণটা দিলেন, আজ থেকে কিছুদিন আগে 10-15 বছর আগে গেলেই দেখা যাবে কি এই সিকেডি নামক রোগটি কিন্তু খুব কম ছিল। মানে আমরা কান পাতলে বা আমাদের চেম্বারে আমরা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস লাইনে রয়েছি, সেখানে দেখা যেত হয়তো একটা পেশেন্ট, দুটো পেশেন্ট বা 10টা পেশেন্ট বা 50টা পেশেন্ট আসতো। কিন্তু আজকে রেগুলার ওয়াইজ আমাদের যে কটা চেম্বার রয়েছে প্রত্যেকটা চেম্বারে একজন নইলে দুজন কিন্তু সিকেডির পেশেন্ট আসছেন। তার মানে 50 ফিগারটা আজকে বছরে আপনাদের প্রায় 365 দিন হয়, প্রায় 700-750 মানে কত এর মাল্টিপ্লিকেশন, 50-এর কত গুণ, সেটা আপনার এই কথাতেই পরিষ্কার। একদম একদম ঠিক কথা। কারণ এখনকার সময় যেটা দেখা যাচ্ছে, আগেকার দিনের যে প্রবলেমটা ছিল, আমার সুগার আছে, আমার প্রেশার আছে, আমি মেনটেনের মধ্যে আছি, বা আমাদের লাইফস্টাইল এতটা অসুবিধের ছিল না, বা আমাদের খাদ্যাভ্যাস এত প্রবলেমের ছিল না। আজকালকার সময় যে সমস্ত আমরা খাবার খাচ্ছি, তার মধ্যে যে অয়েল যাচ্ছে, বা আমরা খাবারটা কি সতেজ পাচ্ছি না তার মধ্যে কিছুটা ভেজাল মেশানো হচ্ছে, সব কিছু ডিপেন্ড করে। যে আমার সিকেডিস, এই সিকেডি কথার অর্থ হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। এটা তো একদিনে হচ্ছে না, ক্রনিক কথার অর্থই হচ্ছে দীর্ঘদিন ধরে এই রোগটা আস্তে আস্তে একের পর এক ধাপে ধাপে এসে রোগটা আপনার শরীরে বাসা বেঁধেছে। এই যে সিকেডি রোগটা হওয়ার কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে আমরা জানি, আমরা এটা নিয়ে বারবারই আলোচনা করেছি, বারবারই এটার উদাহরণও দিয়েছি, পেশেন্টদের কথাও শুনিয়েছি কি তারা ভালো রয়েছেন। সেইখানে দেখা যাচ্ছে কি সুগারটা এর হচ্ছে মেন কারণ। আমরা আজকে যে কটা পেশেন্ট পাচ্ছি তার মধ্যে 80%-এর আমরা যদি হিস্ট্রি নিয়ে দেখি কি আপনার কি সুগার রয়েছে, বলবে হ্যাঁ আমার সুগার রয়েছে। 60% পেশেন্ট বলবে আমার প্রেশার রয়েছে। আর আজকালকার সময়ের মানুষদের আপনি দেখবেন 100 জনের মধ্যে 50 থেকে 60 জন মানুষ পাবেন প্রেশার সুগার দুটোই রয়েছে, নইলে প্রেশার রয়েছে নইলে সুগার রয়েছে। ঠিক। তো এই যে প্রেশার সুগারের প্রবণতাটা আজকাল বেড়ে যাচ্ছে, বা মানুষ তাতে আক্রান্ত হচ্ছেন এত র্যাপিডলি, এবং সেখানে আমরা লাইফস্টাইল মডিফিকেশান করছি না। একটা মিষ্টি খেয়ে নিলাম, একটু কাঁচা লবণ ভাতের পাতে নিয়ে নিলাম, বা ডাক্তারবাবু বলেছে লবণ খাবো না, ভেজে লবণ খেয়ে নিলাম। অনেক সময় বলা হয় ভাজা লবণের নাকি অত অসুবিধা হবে না, কিন্তু ভাজা লবণ যা, কালো লবণ, সাদা লবণ, হলুদ লবণ, সব লবণেরই ক্ষতি একই ধরনের। তো এবার কথা হলো, এই যে সুগার যখন আনকন্ট্রোল হচ্ছে, দীর্ঘদিন ধরে আমার শরীরে থাকছে, আমরা ওষুধ খাচ্ছি, কেউ আমরা ইনসুলিন নিই, সেখানে আমরা সুগারটাকে কন্ট্রোল করতে পারছি না নির্দিষ্ট লেভেলে, সেইখান থেকে কিন্তু আমাদের এই সিকেডি রোগটা আস্তে আস্তে আমাদের শরীরে বাসা বাঁধছে। এছাড়াও আমাদের যদি কখনো কিডনিতে সিস্ট থাকে, যেরকম বিভিন্ন জায়গায় আমাদের সিস্ট হতে পারে, ওভারিতে সিস্ট, সেরকম কিডনিতেও আমাদের সিস্ট হতে পারে। দীর্ঘদিন ধরে যদি কিডনিতে সিস্ট থাকে, সেখান থেকে আমাদের এই সিকেডির সমস্যাটা আসতে পারে। আবার এক ধরনের রোগ রয়েছে যেটাকে বলা হয় ক্রনিক সিস্টাইটিস, মানে আমাদের পেচ্ছাপটা পুরোটা ক্লিয়ার হয় না, ইউরিনারি ব্লাডারে কিছুটা জমে থাকে, যেটাকে বলা হয় পোস্ট ভয়েড ইউরিন। তো সেই ইউরিনটা যদি আমার শরীরে জমে থাকে, আমাদের যদি জল জমে বাড়িতে হচ্ছে টবে, বা সেখানে তো জীবাণু জন্মাবে, মশা জন্মাবে, সেরকম ঠিক একইভাবে যখন আমার পুরো ইউরিনটা ক্লিয়ার হচ্ছে না, ইউরিনটা জমা থাকছে ইউরিনারি ব্লাডারের মধ্যে, তখন সেখান থেকে ইনফেকশন হতে হতে আস্তে আস্তে পরবর্তীকালে সেখানেও সিকেডির আকার ধারণ করে। তো তার মানে সুগার একটা কারণ বললেন, প্রেশার একটা কারণ বললেন, ইউরিন পরিষ্কার না হওয়া বা কম হওয়া এটাও একটা কারণ, সিস্ট রয়েছে, সিস্টের সমস্যা আরেকটা সিস্টের কারণ বললেন। তো এই যে সমস্যাগুলো, এইগুলো যখন আপনার শরীরে রয়েছে, আপনাকে একটু সচেতন হতে হবে, আর কিছুই না। কারণ এই সমস্যাটা বাড়ছে কিন্তু এই অসাবধানতার জন্য। আমরা যদি এইগুলো থেকে সাবধান হতে পারি, তাহলে ভবিষ্যতে গিয়ে কিডনিটা ক্ষতিগ্রস্ত হবে না। কারণ ক্রনিক আজকে যদি আমার সিস্ট হয়, আজ থেকে 10 বছর 15 বছর পরে গিয়ে সেটা সিকেডি হচ্ছে। তো আমার যখন সিস্ট হয়েছে, সেটার মাফিক আমি যদি ট্রিটমেন্টটা ঠিকভাবে করি, সুগার রয়েছে, সুগারের ট্রিটমেন্টটা যদি ভালোভাবে করি, লাইফস্টাইল মডিফিকেশনটা যদি আমি ভালোভাবে করি, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে কিডনিটা এতটা ক্ষতিগ্রস্ত হবে না। মানে আপনি বলতে চাইছেন যে কোনো একটা রোগের সিভিয়ারিটি যখন গিয়ে দাঁড়াবে, সেটা ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, একদম অ্যাকিউট ফরমেশনে তার ট্রিটমেন্ট করানো হয়তো উচিত। এবার আমার কথা হলো, সিকেডির পেশেন্টটা আপনি যে বললেন পার্সেন্টেজ, সিকেডির পেশেন্টটা আমরা কতখানি সাকসেস আমরা দিতে পারবো। ধরুন আমি ধরলাম আমার ক্রিয়েটিনিন নর্মাল থেকে 1.2 বা 0.9 নর্মাল, সেখানে আমি কোনো পেশেন্ট পেলাম 2 বা 2.3 বা 3, 4, 5 আপ টু 6, 7 অবধি আমরা কিন্তু দেখেছি আমাদের পেশেন্টের ক্রিয়েটিনিনকে আমরা কন্ট্রোল করতে পেরেছি। কিন্তু একটা সময়ের পরে যখন তিনি আসছেন বিভিন্ন জায়গায় ঘুরে 8, 10, 15, 13, 11 ক্রিয়েটিনিন নিয়ে, ডাক্তার আমার ডায়ালিসিস চলছে রেগুলার, 2 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, আমি এখন সুস্থ হতে চাই। যেদিন সেই রোগটা ধরা পড়েছিল, যখন 2 ছিল,
বা 3 ছিল, একবারে তো খুব কম পার্সেন্টেজের হয়, একবারে ধরা পড়ে 9, 10, 11। যারা শরীরের লক্ষণটা বুঝতে পারে না, কি আমার মুখ চোখ ফুলছে, আমার গা হাত পায়ে চুলকানি হচ্ছে, পেচ্ছাপ পরিষ্কার হচ্ছে না, এইগুলো যারা ইগনোর করে তাদের সিমটম, তো তাদের ক্ষেত্রে একদম উপরে গিয়ে ধরা পড়ে। কিন্তু যখন আমার ধরা পড়ছে, যারা স্বাস্থ্য সচেতন, এখন তো মানুষ বছরে একবার হলেও রিপোর্ট করে, একবার বা দুবার রিপোর্ট করায়, তখনই আপনি আয়ুর্বেদের হাত ধরুন। কারণ আয়ুর্বেদই পারে, আয়ুর্বেদ হচ্ছে প্রাকৃতিক উপায়ে আপনাকে শরীরটা ভালো রাখছে, এবং এই প্রকৃতির মধ্যে এমন কিছু ম্যাজিক রয়েছে যেটা কিনা আমাদের যে কোনো অর্গানকে সুস্থ করতে পারে, সেটা কিডনিকেও করতে পারে, সেটা লিভারকেও করতে পারে। তো যখনই আমার প্রত্যেকটা রোগের ক্ষেত্রে, ক্রনিক কিডনি ডিজিজ কেন, অস্টিও আর্থারাইটিস, আমি দীর্ঘদিন ধরে অবহেলা করছি, ওষুধ খাচ্ছি, তারপর এমন একটা জায়গায় আমাদের কাছে আসছে যেখানে গ্রস অস্টিও আর্থারাইটিস, মানে নি রিপ্লেসমেন্ট ছাড়া জায়গা নেই, ডাক্তারবাবু এবার আমি ভালো হব। তো আগে আসুন যখন রোগটা ধরা পড়ছে, কারণ কিডনির ট্রিটমেন্ট সম্ভব, এমন কিছু হার্বস আয়ুর্বেদে রয়েছে, এবং রসো প্রিপারেটেড মেডিসিন সবসময় কিডনি হার্টের জন্য ক্ষতি করে। হার্বাল কিছু এমন রয়েছে, যেমন বক্ষুর, পুনর্নবা, এইগুলো কিন্তু কিডনির জন্য খুব হেল্পফুল, এবং কি এইগুলো ইউজ করলে ঠিকঠাকভাবে যদি আমি ডোজ মাফিক ইউজ করি, তাহলে ক্রিয়েটিনিনের কিন্তু আমরা বাঁধতে পারবো। আমার দেখা 6-7 ক্রিয়েটিনিনও 3-4 আড়াইয়ে এসে থেকেছে, এবং 2-3 যাদের ক্রিয়েটিনিন বা 4 ক্রিয়েটিনের মধ্যে রয়েছে, এরকম বহু পেশেন্ট রয়েছে আজকে তাদের ওষুধ খেতে হয় না, তাদের ক্রিয়েটিনিনটা কিন্তু এই 1 থেকে 1.5-এর মধ্যে কন্ট্রোল রয়েছে, লাইফস্টাইল মেনটেন করে এবং খাবার দাবারটা মেনটেন করে। একটা প্রশ্ন, একজন আছেন ভদ্রলোক, আমি একটা প্রশ্ন করি, এটা আমার আউট অফ মাই কিউরিওসিটি। আমাদের রক্তের ছাঁকনি হিসাবে হচ্ছে কিডনি কাজ করে, আমাদের রক্তকে পরিশ্রুত করার কাজ করে। এবার দেখুন, খুব মানে ইন্টারেস্টিং এটা, যে রক্তর মধ্যে প্রায় 90% রয়েছে জল, আর রক্তকে বলা হচ্ছে তরল যোগকলা। আমার প্রশ্নটা কি এইখানে, আপনি অনেকগুলো কারণ বলেছেন, এবং প্রত্যেকটা কারণের ফাইনাল রেজাল্ট হচ্ছে কিডনির উপরে তার হ্যাম্পার করা বা কিডনির রোগ হওয়া বা সমস্যা হওয়া। আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক রাজ্য আছে যেখানে জলের কোয়ালিটিটাই খারাপ। বাঁকুড়ার কিছু অংশ আছে, পুরুলিয়াতে জল পাওয়া যায় না, বা জল পেলেও একটু খারাপ প্রকৃতির আছে, কলকাতা হাওড়ার উপকণ্ঠে আছে, হুগলিতে কিছু জায়গায়, খানাকুল চত্বরে কিছু জায়গায় আছে, জলের অবস্থা খুব খারাপ, দিনাজপুরে কিছু অংশে আছে, হ্যাঁ, কোচবিহার আলিপুরদুয়ারে আছে, এরকম কতগুলো পয়েন্ট আছে, রেড স্পট পয়েন্ট, যেখানে জল হচ্ছে খারাপ। আমার ডাক্তারবাবুর কাছে এটা প্রশ্ন, যে জলের কোয়ালিটি খারাপ, বা আর্সেনিকযুক্ত জল, বা জলের মধ্যে আয়রন হয়তো অনেক বেশি, যেটা হয়তো খাওয়ার ক্ষেত্রে অনেকটা বিপজ্জনক, এই ধরনের জলপান যদি ক্রমাগত কোনো মানুষ করতে থাকেন, তার কি কিডনির সমস্যা হতে পারে? অবশ্যই হতে পারে। আমি কি বললাম একটু আগে, কোনো মেটালিক সাবস্ট্যান্স আমাদের কিডনি আর লিভারটাকে কিন্তু আগে নষ্ট করে। তো যেখানে আমি দেখি, মানে তার লিভারও এফেক্টেড হতে, হ্যাঁ, কিডনি লিভার দুটোই। আচ্ছা, যেখানে আয়রন বেশি পাওয়া যাচ্ছে, আমি যদি ডেলি রেগুলার আয়রন কনজাম করি, তো সেই আয়রনটা কিন্তু আমাদের কিডনিটাকেও ক্ষতি করতে পারে, আমার লিভারটাকেও ক্ষতি। রেগুলার আমি আর্সেনিক জলের মধ্যে রয়েছে, এখন অনেক প্রকল্প এসে গেছে যেখানে এই জলটাকে টেস্ট করা হয়, জলটা পরিশুদ্ধ করা হয়। তারপরেও তো কিছু কিছু জায়গায় রয়েছে আমাদের আর্সেনিক পয়জনিং বলেই এক ধরনের আমাদের চ্যাপ্টার থাকে, সেখানে পড়ানো হয় কীভাবে এই জলটাকে পরিশুদ্ধ করে খাওয়া যায়। কিন্তু আজকালকার দিনে জলটা কিন্তু খুব একটা বড় ম্যাটার। আমরা ভাবছি অ্যাকোয়াগার্ডের জল খাচ্ছি, কি এটা খুব ভালো জল, বা আমরা একটা দোকান থেকে জল কিনে খেলাম, লেখা থাকে জলের গায়ে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, শুধু আপনার তৃষ্ণাটাকে মেটাচ্ছে। কিন্তু নর্মাল যে জলটা আমরা আগেকার দিনে খেতাম, যার মধ্যে মিনারেলস রয়েছে, যেগুলো আমাদের খুব উপকারী, ব্যালেন্স বলে, হ্যাঁ, পিএইচ ব্যালেন্স এবং মিনারেল, বিভিন্ন ধরনের মিনারেল রয়েছে, সেটা যখন ফিল্টার হচ্ছে, আপনার খারাপ জিনিসটাও বেরিয়ে যাচ্ছে, ভালো জিনিসটাও বেরিয়ে যাচ্ছে। আমরা যে জলটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে খাচ্ছি, সেটা কিন্তু শুধুমাত্র তৃষ্ণা মেটানোর জন্য, শরীরের জন্য কোনো উপকার হচ্ছে না। তো সেই জন্য জল একটা হচ্ছে সব থেকে বড় ম্যাটার। জল যদি ভালো পাওয়া যায়, আপনার শরীর এমনি সুস্থ থাকবে, আপনার খাবার ভালো হজম। দেখবেন একটা কথা আপনারা বলেনি যে জলের জন্য পেটের একটা বড় সমস্যা, এবং জল থেকে বিভিন্ন ধরনের সমস্যা। দেখবেন আপনারা পাহাড়ে যাবেন যখন, পাহাড়ি জলের কিন্তু আলাদা ব্যাপার থাকে, ওখানে যে মিনারেলগুলো রয়েছে, ওখানে খিদে বেশি হবে, হজমটা বেশি হবে, এটা জলের তারতম্যের জন্য হয়। আর ঘটনাচক্রে ডক্টর ঘোষালের চেম্বার যখন বলি, ম্যাক্সিমামটাই নর্থ বেঙ্গল কেন্দ্রিক চেম্বার থাকে প্রচুর, আপ টু দিনাজপুর মালদা পর্যন্ত, আসামেও তো থাকেই। আমি জানি না আসামের জল কীরকম। তো যাই হোক, এবার আপনাদের ফোন নেব, আপনারা ফোন করুন। এগুলো হচ্ছে বেসিক সাবস্টেন্স, এগুলোকে মেনটেন করবেন। এরপর যদি দেখা যায় যে আপনার কিডনির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনি ফিল করতে পাচ্ছেন, মূল যেটা কথা, মূল সেটা হচ্ছে এদিক ওদিক না দৌড়ে, এদিক ওদিক না ঘুরে, যখন ক্রিয়েটিনিন, মানে এটা তো একটা মেজারিং জায়গা, মেজার করবার একটা জায়গা, এটা যখন ইনিশিয়াল স্টেজে থাকবে, আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করলে আপনি পুরোপুরি সুস্থ হতে পারেন।
পুরোপুরি সুস্থ হতে পারেন। ডাক্তার এক্ষুনি বললেন 2.5, 3, ক্রিয়েটিনিন 4 এসব থাকলে এগুলো এদের আর ওষুধ বন্ধ হয়ে গেছে, এরকম প্রচুর এক্সাম্পল এনবিপির হাতে রয়েছে। তো কাজেই ডোন্ট এক্সপেরিমেন্ট উইথ ইউ, নিজের সম্পর্কে নিজে পরীক্ষা নিরীক্ষা করতে যাওয়াটা বিপদ ডেকে আনতে পারে।